দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কের শুরুতেই শিরোনাম। গাজায় যুদ্ধবিরতিতে বাধার জন্য একমাত্র দায়ী নেতানিয়াহু। অভিযোগ বিরোধী নেতাদের। ইসরায়েলি সেনাদের সাথে পশ্চিম তীরের অবৈধ দখলদারদের ব্যাপক সংঘর্ষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরও টিকে আছে ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনা। ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালুর শঙ্কা IAEA এর। অর্থ সংকটে গাজায় অভিযান পরিচালনা হিমশিম অবস্থা ইসরায়েলের। প্রায় $5 বিলিয়ন তহবিলের আবেদন খারিজ। অর্থ ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে তীব্র বিবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে শুধুমাত্র একটিমাত্র ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবরগুলো নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন এখনই আমরা সম্পূর্ণ আরো বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদেরকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ নিউজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। উদ্ধত বেনিয়ামিন নেতানিয়াহুই গাজায় যুদ্ধবিরতি চুক্তির একমাত্র বাধা। নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা ঠেকানো এবং গদি টিকিয়ে রাখার লক্ষ্যেই গাজায় যুদ্ধ জিইয়ে রাখতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী, এমন অভিযোগ দেশটির বিরোধী নেতাদের। মধ্যস্থতাকারীদের একটি সূত্র জানিয়েছে, গাজা সংকট সমাধানে নেতানিয়াহুর উপর চাপ বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কি থামানো যাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে? সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম আগ্রাসনের সাক্ষী গাজা। প্রতিদিনই নিষ্ঠুরতার নতুন নজির তৈরি করছে ইসরায়েল। উপত্যকার দুঃসহ পরিস্থিতির বর্ণনা দেওয়ার সাধ্য নেই কারো। কে থামাবে এই নৃশংসতা? কবে? আরও একবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানোর দাবি মধ্যস্থতাকারীদের। যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন প্রস্তাব নিয়ে দৌড়ঝাঁপ করছে আরব দেশ মিশর ও কাতার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে 75% ইস্যুতে হয়েছে সমাধান, বাকি 25%-এর জন্য চলছে দর কষাকষি। বরাবরের মতোই আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হামাসের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নিরস্ত্রীকরণ এবং নির্মূলের দাবি তেল আবিবের। হামাস নেতাদের নির্বাসনে পাঠানোর উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। বারবার ভেস্তে গেলেও এবার যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী মার্কিন মধ্যস্থতাকারীরা। ট্রুথ সোশ্যাল পোস্টে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের ফেরানোর তাগিদ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির দাবিতে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও। চাপ রয়েছে বিরোধী রাজনীতিবিদদের তরফ থেকেও। এই অবস্থায় কিছুটা কোণঠাসা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভা ও সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে চলছে দফায় দফায় আলোচনা। জরুরি বৈঠক হয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের কর্মকর্তাদের সাথেও। নেতানিয়াহু তার বক্তব্যে অভিযান শেষ পর্যায়ে বলেও ইঙ্গিত দেন। আমাদের অস্তিত্বের জন্য বড় দুটি হুমকি প্রতিহত করেছি। জয়ের পর নিশ্চিতভাবেই এখন অনেক সুযোগ তৈরি হয়েছে। প্রথমটি হলো আমাদের জিম্মিদের উদ্ধার। হামাসকে পরাজিত করতে গাজা ইস্যুরও সমাধান করতে হবে। আমি বিশ্বাস করি উভয় মিশনে সফল হব। অবশ্য প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখতে পারছেন না খোদ ইসরায়েলি আইন প্রণেতারাই। তাদের অভিযোগ, দুর্নীতি মামলার ট্রায়াল ঠেকিয়ে নিজের গদি বাঁচাতেই ইসরায়েল ও জিম্মিদের জীবন বাজি রাখছেন নেতানিয়াহু। প্রকাশ্যে এসেছে ইসরায়েলি হামলায় ধ্বংসাবশেষে পরিণত হওয়া ইরানের আলোচিত কারাগার এভিনের বেশ কিছু ভিডিও। ইরান ইসরায়েল যুদ্ধের একদম শেষ দিকে তেহরানের রাজনৈতিক বন্দীদের আটক রাখে এই কারাগারে মিসাইল হামলা চালায় তেল আবিব। এতে কারারক্ষী, বন্দী ও নিরাপরাধ সাধারণ মানুষ মিলিয়ে প্রাণ যায় অন্তত 71 জনের। হামলার পর বেঁচে যাওয়া বন্দীদের তেহরানের অন্যান্য কারাগারে স্থানান্তর করেছে কর্তৃপক্ষ। ধসে পড়া প্রাচীর, ভেঙে চুরমার হওয়া আসবাব, বোমার আঘাতে ছাদে বিশাল গর্ত, মেঝেতে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ আর কাচের টুকরো, যেন প্রবল নারকীয়তায় ক্ষত বিক্ষত ইরানের আলোচিত কারাগার এভিন। হামলার পর কারাগারের চিত্র উঠে এসেছে প্রকাশ হওয়া বেশ কয়েকটি ভিডিও ফুটেজে। ইরানের রাজনৈতিক বন্দীদের ঠিকানা তেহরানে অবস্থিত কুখ্যাত এভিন কারাগারের ফুটেজ প্রকাশ করেছে রয়টার্স, এপি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বার্তা সংস্থা।
ইসরায়েলের টানা 12 দিনের অভিযানের শেষ দিকে গেল 23 জুন কয়েক দফা মিসাইল হামলা চালানো হয় এভিন কারাগারে। ভয়াবহ এ হামলায় প্রাণ হারায় কারা কর্তৃপক্ষ, বন্দী, এমনকি বন্দীদের সাথে দেখা করতে আসা পরিবারের সদস্য আর কারাগারের আশেপাশের এলাকার বাসিন্দা সহ অন্তত 71 জন। গুরুতর আহত হয় বহু মানুষ। শুধুমাত্র পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুই নয়, ইরানের শাসন ব্যবস্থার চিহ্নগুলোকেও টার্গেট করতেই কারাগারে এ হামলা চালায় ইসরায়েল, এমনটাই মনে করেন অনেক বিশ্লেষক। ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ। রোববার সমুদ্র তীরবর্তী প্রদেশটির বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন। বাতাসের তীব্রতায় মুহূর্তেই আশপাশের এলাকায় হয় বিস্তার। ঘণ্টায় 100 কিলোমিটার বাতাসের বেগ থাকায় আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেরেসে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর। বনের কাছাকাছি 6টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে 1000-এরও বেশি ফায়ার সার্ভিস কর্মী। 11টি বিমান ও 27টি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এবার ইসরায়েলি সেনাদের সাথেই সংঘর্ষে জড়ালো পশ্চিম তীরের অবৈধ দখলদাররা। রোববার রাতভর ইসরায়েলি সেনাদের বিভিন্ন স্থাপনা, যানবাহন লক্ষ্য করে ব্যাপক তাণ্ডব চালায় কট্টর ইহুদিবাদীরা। আগুন দেওয়া হয় কয়েক লাখ অর্থমূল্যের নজরদারি সরঞ্জামে। এখন পর্যন্ত 6 ইসরায়েলিকে আটক করার কথা জানিয়েছে আইডিএফ। সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনদের আবাসিক এলাকায় হামলা চালায় ইহুদি বসতি স্থাপনকারীরা। এ ঘটনায় অবৈধ বসতি স্থাপনকারীদের উপর কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি সেনাবাহিনী। দফায় দফায় বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার পর তুমুল সংঘর্ষ। সেনা আর দখলদারদের নজিরবিহীন সংঘাত ঘিরে রাতভর উত্তপ্ত পশ্চিম তীর। অবৈধ বসতি স্থাপনকারীদের সাথে গেল কয়েকদিন ধরেই বিরোধ চলছিল আইডিএফ। রোববার ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। পশ্চিম তীরের এক সেনাঘাঁটির নিরাপত্তা বেষ্টনী ভেঙে অনুপ্রবেশের চেষ্টা করে সেটেলাররা। বাধা দিলে নিরাপত্তা কর্মীদের পাথর ছুড়ে মারে বিক্ষোভকারীরা। শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে রামাল্লার একটি নিরাপত্তা স্থাপনায় আগুন দেয় কট্টর ডানপন্থী ইহুদিরা। পুড়ে ছাই হয়ে যায় কয়েক মিলিয়ন মূল্যের নজরদারি সামগ্রী। এ সময় সেনাদের বেশ কয়েকটি যানবাহনেও তাণ্ডব চালায় দখলদাররা। প্রতিহতের চেষ্টা করলে সেনা সদস্যদের উপর পেপার স্প্রে ব্যবহার করে বিক্ষুব্ধ জনতা। কয়েকদিন আগেই কাফর মালিক নামক এক ফিলিস্তিনি গ্রামে তাণ্ডব চালায় দখলদার ইসরায়েলিরা, যেখানে বাধা দিতে গেলে ইসরায়েলি সেনাদের উপর চড়াও হয় সেটেলাররা। পরে তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে নিরাপত্তা কর্মীরা। অর্থ সংকটে গাজায় অভিযান পরিচালনায় হিমশিম খাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। সম্প্রতি নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রায় $5 বিলিয়ন তহবিলের আবেদন খারিজ করেছে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়। অভিযোগ, অনিয়মিত রিজার্ভ সেনা মোতায়েন করে বাজেটের উপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করছে আইডিএফ। এই ইস্যুতে বিবাদ চলছে দুই মন্ত্রণালয়ের মধ্যে। গাজা ও ইরানে ইসরায়েলের অভিযানকে সফল বলে দাবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এই কথিত সাফল্যের জন্য চড়া মাশুল দিতে হচ্ছে ইসরায়েলকে। নেতানিয়াহু স্বীকার না করলেও ইসরায়েলের অর্থনৈতিক অস্থিরতা স্পষ্ট হচ্ছে দিন দিন। এই ইস্যুতে বড় হয়ে উঠছে দেশটির নিরাপত্তা এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কোন্দল। গাজায় 20 মাসের যুদ্ধের ব্যয়ভার বহনে নাজেহাল অবস্থা ছিল তেল আবিবের। এরই মধ্যে আবার ইরানের সামরিক অভিযান বাড়তি চাপ সৃষ্টি করেছে ইসরায়েলের বাজেটে। অপরিকল্পিত অভিযানের চাপ সামলাতে অর্থ মন্ত্রণালয় বরাবর জরুরি ভিত্তিতে $5 বিলিয়ন মতো তহবিল চেয়ে আবেদন করেছে নিরাপত্তা মন্ত্রণালয়। তবে তা খারিজ করে দিয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রি। নিরাপত্তা বাহিনীর অভিযোগ, দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনায় গঠিত জয়েন্ট কমিশন তহবিলের অনুমোদন দিলেও তা বাতিল করা হয়েছে। ফলে অর্থ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার অভিযান। আইডিএফ জানিয়েছে তাদের জরুরি ভিত্তিতে অন্তত 500 হামার যুদ্ধযান প্রয়োজন। অর্থ মন্ত্রণালয়ে বাজেট পাস না করায় আটকে আছে 6 শতাধিক সমরযান উৎপাদনের কাজ। 10 লাখ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করা নরবরে জিপ দিয়েও কাজ চালাতে হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। যুদ্ধবিরতি আলোচনা চললেও এখনও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববার হামলায় প্রাণ গেছে আরও 72 ফিলিস্তিনির। এর মধ্যে আবার উত্তর গাজা খালি করার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার আইডিএফ এর নতুন ঘোষণায় উপত্যকার উত্তরে হামাস বিরোধী অভিযানের মাত্রা আরও তীব্র হবে বলে জানানো হয়েছে। দক্ষিণে কথিত নিরাপদ ঘোষিত অঞ্চল আল মাওয়াইসির দিকে সরে যেতে বলা হয়েছে উত্তর গাজার বাসিন্দাদের। বাধ্য হয়ে যেভাবে পারছে দক্ষিণের দিকে ছুটছে ফিলিস্তিনিরা। জ্বালানির অভাবে গাড়ি না থাকায় গাধার পিঠে বাক্স প্যাট্রা বোঝাই করে কিংবা পায়ে হেঁটেই যাচ্ছে মানুষ। গাজাবাসীকে সরে যেতে বলা হলেও আশ্রয় শিবির লক্ষ্য করে দক্ষিণাঞ্চলে অব্যাহত আছে হামলা। বন্ধ হয়নি ত্রাণ নিতে যাওয়ার ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণও। ভারতের হায়দ্রাবাদে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে 10 জনের প্রাণ গেছে। দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার স্থানীয় সময় সকালে সিগাচি কেমিক্যালস নামের কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার অন্যান্য অংশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
কয়েক ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে তীব্রতা বেশি থাকায় ঘটনাস্থলেই প্রাণ যায় বেশ কয়েকজন শ্রমিকের। এখনও জানা যায়নি বিস্ফোরণের কারণ। ঘটনাটি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরও কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করতে পারে ইরান, এমন শঙ্কা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA এর। দাবি, হামলায় বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও এখনও টিকে আছে কিছু স্থাপনা, যেগুলোতে থাকা সেন্ট্রিফিউজের সাহায্যে খুব শিগগিরই ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব। ইরানের গুরুত্বপূর্ণ সব পারমাণবিক স্থাপনায় দফায় দফায় ইসরায়েল হামলা শুরু করে 13 জুন। পরে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। টার্গেট ছিল সবচেয়ে প্রসিদ্ধ 3 নিউক্লিয়ার ফ্যাসিলিটি। দুদেশই দাবি করে ইতিহাসের অন্যতম সফল অভিযান এটি, যাতে গুড়িয়ে গেছে তেহরানের সকল পারমাণবিক প্রকল্প। অথচ এখন IAEA বলছে পুনরায় সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইরান। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজে সাক্ষাৎকার দেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি, যেটি অনুলিপি আকারে শনিবার প্রকাশ করে গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরুর সক্ষমতা ইরানের আছে বলে সাক্ষাৎকারে জানান IAEA প্রধান। তাদের যে সক্ষমতা রয়েছে তাতে বলাই যায় কয়েক মাস অথবা তারও কম সময়ে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন আবারও শুরু করতে পারে। খোলাখুলি বলতে গেলে কেউই দাবি করতে পারবে না যে হামলায় ইরানের সকল পরমাণু স্থাপনা গায়েব হয়ে গেছে। বৈশ্বিক পরমাণু কর্মসূচি পর্যবেক্ষক সংস্থাটির দাবি, মার্কিন আর ইসরায়েলি হামলার পরও তেহরানের বেশ কিছু পারমাণবিক প্রকল্প অক্ষত রয়েছে। এটা স্পষ্ট যে তাদের মারাত্মক ক্ষতি হয়েছে, তবে নিঃশেষ হয়ে যায়নি। আর ইরানের যথেষ্ট শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তাই তারা ইচ্ছা করলেই আবারও এটি শুরু করতে পারবে। সাক্ষাৎকারে ইরানের 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়েও প্রশ্ন তোলেন IAEA প্রধান, যা যুক্তরাষ্ট্রের হামলার আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে গুঞ্জন ওঠে। তাত্ত্বিকভাবে এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। তীব্র দাবদাহের কবলে ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেন সহ ইউরোপের বেশ কিছু দেশ। দাবানলের সংখ্যায় বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে সতর্কতা। বিপর্যস্ত দক্ষিণ ইউরোপের বাসিন্দারা, এর মধ্যে পর্তুগাল, ইতালি, গ্রিস সহ বেশ কয়েকটি দেশে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে। আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশগুলোর আবহাওয়া অধিদপ্তর। এদিকে দাবানলের সংখ্যায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে লিসবন সহ পর্তুগালের 2/3 এলাকায়। পর্যটক ও বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয়েছে ইতালির অন্তত 21টি শহরে। অন্যদিকে তীব্র তাপদাহে দাবানলে পড়ছে ফ্রান্সের বিস্তীর্ণ। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।